ঘড়ি ধরে রাত 11টার সময় আবার সেই আঁকা বাঁকা পথের কাছে এসে হাজির হলাম। ভদ্রলোক নিচে আলো ধরে আমার জন্য অপেক্ষায় করছিলেন। তার আগের দিনের অনুরোধ মনে রেখে তাকে আগ বাড়িয়ে কোনো ডাকাডাকি করলাম না। একদম মুখোমুখি হবার পর জিজ্ঞেস করলাম, এবার কি কথা বলতে পারি? নিশ্চয়ই স্যার, আমার হাতটা ধরুন, ধীরে ধীরে আসুন। আমরা পাশাপাশি হেঁটে তার সংকেত ঘরের দিকে এগোতে লাগলাম। ঘরে গিয়ে দরজা বন্ধ করে আগুনের সামনে বসবার পর উনি খুব আস্তে, প্রায় ফিসফিস করে আমাকে বললেন, আমি ঠিক করেছি আপনাকে আমার বিপদের কথা খুলে বলবো স্যার। গতকাল আমি আপনাকে অন্য একজন ভেবেছিলাম, আর সেটাই আমার বিপদ। ভুলে আমায় অন্য কেউ ভেবেছিলেন সেটা? না, সেই হচ্ছে অন্য কেউ। আপনাকে দেখে যার কথা ভেবেছিলাম তিনিই আমার বিপদ। কে সে? জানি না স্যার। আমার মতো দেখতে? জানি না স্যার, আমি তার চেহারা দেখিনি। তার হাত তার চোখের উপর ঢাকা ছিল, আর ডান হাতটা অস্থিরভাবে নাড়ছিলেন, এই যে এইভাবে। উনি আমায় অভিনয় করে দেখালেন, সাধারণত কেউ তীব্রভাবে কারো দৃষ্টি আকর্ষণ করতে চাইলে এইভাবে হাত নাড়ে। সে আমায় হাত নেড়ে বলছিল, সরে যান, দোহাই, রাস্তা ছাড়ুন। একদিন জোছনা রাতে আমি আমার এই ঘরে বসেছিলুম, আর হঠাৎই শুনতে পেলুম কেউ ডাকছে। এই যে শুনছেন, এইদিকে শুনতে পাচ্ছেন? এই যে এইদিকে, যেভাবে আপনি ডেকেছিলেন কালকে। আমি চমকে উঠে দরজা খুলে বাইরে তাকালাম। দেখি কেউ একজন সুড়ঙ্গের ওই লাল আলোর সামনে দাঁড়িয়ে আমার দিকে হাত নাড়াচ্ছে। ঠিক সেইভাবে আপনাকে দেখলাম। সে অস্থির গলায় আমাকে বলল, এই যে শুনছেন, এইদিকে এইদিকে তাকান। আমি আমার আলোটা হাতে নিয়ে লোকটার দিকে দৌড়ে গেলাম। যেতে যেতে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কি সমস্যা? লোকটা ওখানে দাঁড়িয়ে রইল। আমি দৌড়ে তার কাছে যেতে লোকটা অদৃশ্য হয়ে গেল, জানেন। সুড়ঙ্গের মধ্যে চলে গেল? না, আমি সুড়ঙ্গের মধ্যে আরো 4-500 গজ দৌড়ে গেলাম। হাতের আলো উঁচু করে চারিদিক দেখলাম, কোথাও কেউ নেই। ফিরে এসে টেলিগ্রাফের দুদিকে জানালাম, একটা সতর্ক সংকেত পেয়েছি, কোথাও গোলমাল থাকলে জানাও। 2 দিক থেকে উত্তর এলো, সবই ঠিক আছে, কোনো গোলমাল নেই। আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ওই লোকটাকে দেখার 6 ঘন্টার মধ্যে এই লাইনে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনাটি ঘটে, আর তার কয়েক ঘন্টার মধ্যে দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ ঠিক ওই জায়গাটায় এনে জড়ো করে রাখা হয় যেখানে ওই লোকটা দাঁড়িয়ে ছিল। আমি তখন ভেতরে ভেতরে ভয় পেলেও বিভিন্ন যুক্তি দিয়ে ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। বললাম, এটা খুবই আশ্চর্য, হ্যাঁ, যদিও খুব অদ্ভুত, কিন্তু একে কাকতালীয় ঘটনা ছাড়া আর কি নাম দেওয়া যায়? উনি আমার কথায় বাধা দিয়ে বললেন, আমার কথা এখনো শেষ হয়নি স্যার। ওই ঘটনা প্রায় বছরখানেক আগেকার কথা। তারপর 6-7 মাস কেটে গেছে। আমি ওই ভয়াবহ ঘটনা আর তার সম্পর্কিত সমস্ত স্মৃতি ভুলে স্বাভাবিকভাবে কাজ চালানোর চেষ্টা করছিলাম। একদিন ভোরবেলা মাত্র সূর্য উঠেছে, আমি দরজা খুলে সামনে দাঁড়িয়ে আছি। সে সময় আবার তাকে দেখি ওই লাল বাতির কাছে। সে কি আবারও আপনাকে ডেকেছিল? আজ্ঞে না, এবার সে চুপ করে দাঁড়িয়েছিল সেখানে।
তাহলে আগের বারের মতো হাত নাড়ছিল? না, হাতও নাড়েনি। হাত দিয়ে মুখ ঢেকে রেখেছিল। এইভাবে। উনি অভিনয় করে দেখালেন, মানুষ প্রচণ্ড শোকে বা ভয়ঙ্কর কিছু দেখলে এভাবে হাত দিয়ে চোখ ঢাকে। তা এবারেও কি আপনি তার কাছে এগিয়ে গেলেন? আ না, আ আমি ঘরে এসে বসে ধাতস্থ হবার চেষ্টা করলাম। চুপ করে নিজের চিন্তা ভাবনা গুছিয়ে নিয়ে তারপর আবার দরজার কাছে গিয়ে দেখলাম, দেখি তখন চারিদিক আলো হয়ে গেছে। আর সেই ভূতও অদৃশ্য। আ তা তারপর সেই দিন কিছু ঘটেছিল? উনি তখন শক্ত করে আমার হাতটা চেপে ধরে বললেন, ও ওই দিন সুড়ঙ্গ দিয়ে একটা ট্রেন এলো। আমি দরজায় দাঁড়িয়ে চলমান কামরাগুলির দিকে চেয়েছিলাম। হঠাৎ একটা জানালায় দেখে একটা হাত। সেটা দেখে আমার কেমন যেন কি মনে হলো বোঝাতে পারবো না। কিন্তু আমি ড্রাইভারকে থামার জন্য সংকেত দিলাম। ড্রাইভার গাড়ি থামাতে থামাতে গাড়ি আরো 50 গজ সামনে এগিয়ে গেল। আমি তখন দৌড়ে সে কামরার দিকে যেতে যেতেই একটা তীক্ষ্ণ আর্তনাদ শুনতে পেয়েছিলাম। একজন সুন্দরী তরুণী ঠিক সেই মুহূর্তে সেই কামরাটিতে খুন হয়েছে। আমি নিজের অজান্তেই তখন শিউরে উঠলাম। আমি বানিয়ে বলছি না স্যার, প্রতিটি কথা অক্ষরে অক্ষরে সত্যি। আমার মুখে তখন কোনো যুক্তি এলো না, গলা শুকিয়ে যাচ্ছিল। এখন এখন আপনি বিচার করুন স্যার, আমার কেমন বিপদ। সেই ভূতটাকে গত 1 সপ্তাহ ধরে আবার যখন তখন দেখতে পাচ্ছি। ওই লালবাতির কাছেই? হ্যাঁ স্যার, ওখানেই। উনি আবার অভিনয় করে দেখালেন, অধীর গলায় হাত নেড়ে নেড়ে বললেন, ওই একইভাবে বলে চলেছে, সরে যান সরে যান, দোহাই রাস্তা ছাড়ুন। সেই থেকে আমার শান্তি নেই স্যার। সে আমায় সাবধান করতে আসে, অস্থির গলায় ডাকাডাকি করে, অস্থির হয়ে হাত নাড়ে, আমার টেলিগ্রাফের ঘন্টা বাজে, চিৎকার করে বলে, শুনতে পাচ্ছেন? এইদিকে এইদিকে দেখুন। আমি টেলিগ্রাফের ঘন্টার দিকে তাকিয়ে ওনাকে বললাম, গতকালকে সে ঘন্টা বাজিয়েছিল যখন আমি এখানে বসেছিলাম? হ্যাঁ স্যার, 2 বার। সবই আপনার মনের ভুল। কই, আমি তো কিছু শুনতে পাইনি। হুম, না স্যার, ও শুধু আমি শুনতে পাই, আর কেউ শোনে না। কিন্তু আমি ঘন্টা শুনলে বুঝতে পারি সে বাজিয়েছে। আর আপনি 2 বার ঘন্টা শুনে বাইরে গিয়ে তাকে দেখেছিলেন? হ্যাঁ স্যার, দেখেছি, 2বারই। আহ আহ আমাকে দরজা খুলে দেখাবেন? উনি তখনই নিজের ঠোঁট কামড়ে ধরলেন। মনে হলো তার একদমই ইচ্ছে নেই, তবু জোর করে চেয়ার ছেড়ে উঠলেন। আমি দরজা খুললাম। সুড়ঙ্গের মাথায় লাল আলো জ্বলছে। রেল লাইনের দুধারে ভেজা পাথরের দেওয়াল, মাথার ওপরের আকাশে অজস্র তারা। তাকে দেখতে পাচ্ছেন? না স্যার, সে নেই এখানে। ঠিক তাই, কোথাও কেউ নেই। আমরা ভেতরে গিয়ে যার যার আসনে বসলাম। মনে ভেবেছিলাম কি বলা যায় যা শুনতে বুদ্ধিমানের মতো মনে হবে, কিন্তু কিছু ভেবে পেলাম না। উনি বললেন, "আ- আ- আপনি আমার বিপদটা বুঝতে পারছেন স্যার?" ঠিক বুঝতে পারছি না, কি বলতে চাইছেন। আগে এই অশরীরী আমাকে এবার কোন ঘটনা থেকে সাবধান করতে চাইছে? এবার কি বিপদ হবে? কার হবে? কোথায় হবে? এই এই রেল লাইনে কিছু একটা ঘটনা ঘটবে, কিন্তু কি ঘটবে? আমি যদি টেলিগ্রাফে জানাই সাবধান বিপদ,
তাহলে একটা কারণ তো লাগবে। আমি জানাবো বিপদ, আর ওরা আমাকে জিজ্ঞাসা করবে, আমি তখন কি বলবো? আমি জানি না কি বিপদ, সাবধান হও বলবো? ওরা তো আমাকে পাগল বলবে। আমার তো চাকরি চলে যাবে। লোকটার অবস্থা দেখে সত্যিই মায়া হলো। একজন দায়িত্বশীল বিবেকবান মানুষের জন্য এই যোগাযোগ প্রচন্ড রকমের মানসিক অত্যাচার। সেই অশরীরী যখন প্রথমবার এলো, তখন সেই ভয়াবহ দুর্ঘটনা ঘটবে যখন জানালোই, তখন কিভাবে ঘটবে তা জানালো না কেন? তাছাড়া যাদের হাতে কিছু করার ক্ষমতা আছে, তাদের কাছেই বা যাচ্ছে না কেন? অগত্যা লোকটিকে একটু আমি সান্ত্বনাই দিলাম। আমার কথায় তার অস্বস্তি অনেকটা কমে এলো। রাত 2টোর সময় আমি হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। অবশ্য ওনার সঙ্গে সারা রাতটা কাটাতে আমি রাজিই ছিলাম, কিন্তু উনি রাজি হলেন না। ভাবলেন বিশ্রামের হয়তো আমার ব্যাঘাত ঘটবে। ঘটনাগুলো কেমন যেন তাল পাকিয়ে যাচ্ছিল। অস্বাভাবিক ঘটনা। আমার কি এই সমস্ত কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের জানানো উচিত? কিন্তু উনি যে আমাকে বিশ্বাস করে সমস্ত কথা বলেছেন, হয়তো ওনার চাকরিটা চলে যেতে পারে। অনেক ভেবে শেষে আমার মনে এলো, ভদ্রলোককে আমি নিজে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারকে সব কথা খুলে বললে হয়তো তিনি কিছুটা হলেও সুস্থ হবেন। সূর্যোদয় পর্যন্ত তার ডিউটি, তারপর আবার আগামীকাল সূর্যাস্তের পর কাজ শুরু করবেন। আমিও সন্ধ্যাবেলায় তার সাথে দেখা করব বলে কথা দিয়ে এসেছি। এখানেই শেষ করলাম আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।